नमस्कार योर इंटरनेट स्कूल चैनले तुम्हारे सकल के स्वागत। तो आज के आमरा तुम्हारे क्लास 7 परिवेश और विज्ञान विषय परिवेश बान्धव शक्तिर व्यवहार এই অধ্যায়টা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে চলে এসেছি। এই প্রশ্নগুলো তোমাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো তোমরা এগুলো খুব মন দিয়ে দেখবে। এখানে আমরা শুধু প্রশ্নই দিইনি, তার প্রশ্নের সাথে সাথে তার অ্যান্সারগুলো এখানে বলে দেওয়া আছে। আচ্ছা, এখানে যে RM বলে লেখা আছে এটা হচ্ছে রায় মার্টিন কোম্পানির সহায়িকা থেকে পেজ নাম্বারগুলো দেওয়া আছে। তোমাদের কাছে যদি রায় মার্টিন কোম্পানির সহায়িকা থেকে থাকে তাহলে সেখান থেকে তোমরা এই প্রশ্নগুলো দাগিয়ে নিও। আর যদি তোমাদের কাছে কোনো অন্য কোনো কোম্পানির সহায়িকা বই থাকে তাহলে তোমরা তাতে খুঁজতে পারো, যদি তোমরা পেয়ে যাও তাহলে তোমরা দাগিয়ে নেবে। আর যদি না পাও তাহলে এই প্রশ্নগুলো লিখে নিও, আর এর সাথে সাথে আমরা যে উত্তরগুলো দিচ্ছি সেই উত্তরগুলো তোমরা একটু লিখে নিও। তো প্রথমে আছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশান। তো প্রথম প্রশ্নটা বলেছে ডিজেল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? উত্তরটা হবে হচ্ছে ডিজেল। তারপর প্রশ্নটা বলেছে শক্তি কাকে বলে? শক্তি কোনো সজীব বা জড় বস্তুর কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি। এই শক্তিকে কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত করা যায়। প্রশ্নটা বলেছে অপারেশনের আগে ছুরি কাঁচি নির্বীজ করতে কোন শক্তি কাজে লাগে? উত্তরটা হচ্ছে তাপ শক্তি। তারপর প্রশ্নটা বলেছে স্টিম ইঞ্জিন চালাতে কোন শক্তি ব্যবহার করা হয়? উত্তরটা হচ্ছে তাপ শক্তি। তারপর প্রশ্নটা বলেছে মাটির তলায় থাকা জ্বালানির ভাণ্ডারকে কি বলে? উত্তরটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। তারপর প্রশ্নটা বলেছে জীবাশ্ম জ্বালানির দুটি উদাহরণ দাও। হচ্ছে কয়লা আর প্রাকৃতিক গ্যাস। তারপরে প্রশ্নটা বলেছে একটি তরল জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও। উত্তরটা হচ্ছে পেট্রোলিয়াম। তারপরে প্রশ্নটা বলেছে পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত একটি কঠিন জ্বালানির নাম লেখো। উত্তরটা হবে ন্যাপথা অথবা চারকোল। তারপরে প্রশ্নটা বলেছে কয়লার অসম্পূর্ণ দহনে কোন বায়ুদূষক গ্যাস উৎপন্ন হয়? উত্তরটা হচ্ছে বিষাক্ত কার্বন মনোঅক্সাইড গ্যাস। তারপর প্রশ্নটা বলেছে খনিজ তেলের উৎস কি? উত্তরটা হচ্ছে প্রাণীর জীবাশ্ম। তারপর প্রশ্নটা বলেছে দুটি অফুরন্ত শক্তির নাম লেখো। উত্তরটা হচ্ছে সৌরশক্তি আর বায়ুশক্তি। তারপর প্রশ্নটা বলেছে LPG এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। প্রশ্নটা বলেছে CNG এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আমরা বলেছে LPG এর একটি ব্যবহার লেখো। এর একটি ব্যবহার হচ্ছে গার্হস্থ্য জ্বালানির কাজে। আমরা বলেছে সোলার মোবাইল চার্জারে সৌরশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তরটা হচ্ছে তড়িৎ শক্তি। তারপর প্রশ্নটা বলেছে রাজ্যে কোন জায়গায় সৌরশক্তির ব্যবহার হচ্ছে? উত্তরটা হচ্ছে সাগরদ্বীপে। তারপর প্রশ্নটা বলেছে পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? উত্তরটা হচ্ছে পেট্রোল। তারপর প্রশ্নটা বলেছে সোলার ক্যালকুলেটরে শক্তির কী ধরনের রূপান্তর ঘটে? উত্তরটা হচ্ছে আলোক শক্তি থেকে তাপ শক্তি। তারপর প্রশ্নটা বলেছে বায়োগ্যাসের মুখ্য উপাদান কি? উত্তরটা হচ্ছে মিথেন। তারপর প্রশ্নটা বলেছে একটি গ্যাসের নাম লেখো যা প্রচলিত অপ্রচলিত গ্যাসীয় জ্বালানিতে থাকে। উত্তরটা হচ্ছে মিথেন। তারপর প্রশ্নটা বলেছে ইট বানাতে কোন শক্তি প্রয়োজন হয়? উত্তরটা হচ্ছে তাপ শক্তি। তারপর প্রশ্নটা বলেছে পৌরসভার পচনযোগ্য জৈব বজ্র বা কচুরিপানা জাতীয় আগাছাকে কি কাজে লাগানো যেতে পারে? উত্তরটা হচ্ছে জৈব শক্তি। তারপর প্রশ্নটা বলেছে সৌরশক্তি জীবদেহে কী রূপে আবদ্ধ থাকে? উত্তরটা হচ্ছে রাসায়নিক শক্তি। তারপর প্রশ্নটা বলেছে সৌর প্যানেল কোন ধাতুর একক কেলাস দিয়ে নির্মিত? উত্তরটা হচ্ছে সিলিকন। তারপর প্রশ্নটা বলেছে জৈব শক্তি কী ধরনের শক্তি? উত্তরটা হচ্ছে পরিবেশ বান্ধব। তারপর প্রশ্নটা বলেছে বায়ুকালে বায়ুপ্রবাহকে কাজে লাগিয়ে কোন শক্তি তৈরি করা হয়? উত্তরটা হচ্ছে বায়ু শক্তি। সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের সাজেশান। তো প্রথম প্রশ্নটা বলেছে প্রচলিত ও অপ্রচলিত শক্তি উৎস বলতে কি বোঝো? অনবীকরণযোগ্য বা প্রচলিত শক্তির উৎস আধুনিক সভ্যতায় দৈনন্দিন জীবনযাত্রা বা শিল্পগত চাহিদা মেটাতে প্রয়োজনীয় শক্তির অধিকাংশই কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, প্রবাহিত জলের শক্তি ইত্যাদি উৎস থেকে আহরণ করা হয়। দীর্ঘদিন ধরে এ জাতীয় উৎসগুলি থেকে শক্তি সংগৃহীত হয়ে আসছে বলে এদের চিরাচরিত বা প্রচলিত শক্তি উৎস বলে অভিহিত করা হয়। নবীকরণযোগ্য বা অপ্রচলিত শক্তির উৎস যে শক্তি উৎসগুলি বর্তমান সময়ে শক্তির চাহিদা পূরণের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত না হলেও আগামী দিনে মুখ্য শক্তি উৎপাদক ব্যবস্থা হয়ে উঠবে বলে মনে করা হয় তাদের অচিরাচরিত বা অপ্রচলিত শক্তি উৎস বলে। একাধিকবার শক্তি উৎপাদনের কাজে ব্যবহারযোগ্য হয় এদের নবীকরণযোগ্য উৎস
বলা হয়ে থাকে। বায়ুপ্রবাহের শক্তি, সৌরশক্তি, জৈব শক্তি ইত্যাদি অপ্রচলিত শক্তির উৎস থেকে প্রাপ্ত শক্তি। প্রশ্নটা বলেছে পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। পরিবেশ বান্ধব শক্তি সৌরশক্তি, বায়ুশক্তি, জৈব শক্তি, জোয়ার ভাটা শক্তি, ভূতাপীয় শক্তি প্রভৃতি শক্তির উৎসগুলি প্রায় দূষণমুক্ত। এ কারণে এই শক্তি থেকে পরিবেশ ও জীবজগতের ক্ষতির সম্ভাবনা খুব কম হয়, তাই এগুলিকে বলে পরিবেশ বান্ধব শক্তি। পরিবেশ বান্ধব শক্তির বৈশিষ্ট্যগুলি হলো: 1. সহজলভ্য, 2. বারবার ব্যবহার করা যায়, 3. পরিবেশ দূষণ সৃষ্টি করে না, 4. নিঃশেষিত হওয়ার সম্ভাবনা কম। আমরা বলেছে জীবাশ্ম জ্বালানি কাকে বলে, উদাহরণ দাও। কয়লা ও পেট্রোলিয়াম কিভাবে উৎপন্ন হয়েছিল? জীবাশ্ম জ্বালানি পাললিক শিলার বিভিন্ন স্তরে আবদ্ধ হয়ে থাকা উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ বা প্রস্তরীভূত রূপকে জীবাশ্ম বলা হয়। সজীব উদ্ভিদ বা প্রাণীর জীবাশ্মীভবন এর ফলে উৎপন্ন হয় বলে কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসকে সাধারণভাবে জীবাশ্ম জ্বালানি বলা হয়। উদাহরণ: কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি। এর উৎপত্তি: কোটি কোটি বছর আগে প্রচুর সংখ্যক গাছপালার উপস্থিতিতে সমৃদ্ধ অগভীর জলাভূমি অঞ্চলগুলি বন্যা, ভূমিকম্প, ধস প্রভৃতি প্রাকৃতিক কারণে মাটির নিচে চাপা পড়ে যায়। ক্রমশ আরও মাটি চাপা পড়ার ফলে চাপ বৃদ্ধি পায়। কালক্রমে মাটির নিচে থাকাকালে অক্সিজেনের অনুপস্থিতিতে ভূগর্ভের প্রবল চাপে ও ভূগর্ভস্থ তাপে এবং ব্যাকটেরিয়ায় নিরোবিক ব্যাকটেরিয়া যাদের বাঁচার জন্য অক্সিজেনের প্রয়োজন হয় না ক্রিয়ায় গাছের যৌগগুলির রাসায়নিক পরিবর্তন ঘটে। ফলে দেহাবশেষ থেকে ক্রমাগত হাইড্রোজেন ও অক্সিজেন বেরিয়ে যায় ও মৃত দেহাবশেষে কার্বনের শতাংশ বাড়তে থাকে। এভাবে কালক্রমে এই গাছগুলি কার্বন সমৃদ্ধ কয়লায় রূপান্তরিত হয়। এই প্রক্রিয়াকে বলা হয় কার্বনাইজেশন। এবার হচ্ছে পেট্রোলিয়ামের উৎপত্তি। পেট্রোলিয়াম একটি গুরুত্বপূর্ণ জীবাশ্ম জ্বালানি। সাধারণত ভূগর্ভে দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝে পাললিক শিলাস্তরের মধ্যে পেট্রোলিয়াম বা অশোধিত তেল সঞ্চিত থাকে। ল্যাটিন ভাষায় পেট্রা শব্দের অর্থ শিলা এবং ওলিয়াম এর অর্থ তেল। অনেক সময় পেট্রোলিয়ামের সঙ্গে প্রাকৃতিক গ্যাসও মিশ্রিত অবস্থায় পাওয়া যায়, যার মুখ্য উপাদান হচ্ছে মিথেন অর্থাৎ CH4। অগভীর সমুদ্রে মৃত প্রাণী, উদ্ভিদ, শ্যাওলা, প্ল্যাঙ্কটন এবং ব্যাকটেরিয়ার দেহ এসে জমা হয়। প্রাকৃতিক বিপর্যয়ের ফলেও একসঙ্গে অনেক নিম্ন শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীর দেহ মাটির নিচে চাপা পড়ে। ক্রমে তার ওপরে পলি জমা হতে থাকে। মাটির নিচে লক্ষ লক্ষ বছর ধরে চাপ, তাপ এবং ব্যাকটেরিয়ার ক্রিয়ায় ওইসব উদ্ভিদ ও প্রাণীর দেহ নিঃসৃত পদার্থ পেট্রোলিয়ামে রূপান্তরিত হয়। পেট্রোলিয়াম প্রকৃতপক্ষে বিভিন্ন ধরনের হাইড্রোকার্বনের মিশ্রণ। এর মধ্যে প্রায় রকমের বেশি হাইড্রোকার্বন থাকে। আংশিক পাতন করলে স্ফুটনাঙ্ক অনুসারে এই হাইড্রোকার্বন বিভিন্ন অংশে পৃথক করা যায়। প্রশ্নটা বলেছে জীবাশ্ম জ্বালানির খরচের পরিমাণ কমানোর 3টি ব্যবস্থা উল্লেখ করো। অথবা এই প্রশ্নটা এভাবে আসতে পারে, প্রচলিত শক্তির উৎসের ব্যবহারের 2টি অসুবিধা লেখো। জ্বালানি খরচের পরিমাণ কমানোর ব্যবস্থাগুলি হলো: 1. জ্বালানির পরিবর্তে যেখানে সম্ভব, যেমন অল্প দূরত্ব যাওয়া আসার ক্ষেত্রে জ্বালানিবিহীন যানবাহনের সাইকেল, রিক্সা ইত্যাদি ব্যবহার বাড়াতে হবে। 2. জীবাশ্ম জ্বালানি নির্ভর প্রযুক্তি বা উপকরণের পরিবর্তে পরিবেশ বান্ধব শক্তি যেমন সৌরশক্তি, বায়ুশক্তি ইত্যাদির ব্যবহারের ওপর জোর দিতে হবে, অর্থাৎ অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়াতে হবে। 3. শক্তির অপরিমিত ও অপ্রয়োজনীয় ব্যবহার যথাসম্ভব কমাতে হবে। প্রশ্নটা বলেছে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের অসুবিধাগুলি লেখো। অথবা এই প্রশ্নটা এইভাবে আসতে পারে, প্রচলিত শক্তি উৎসের ব্যবহারের 2টি অসুবিধা লেখো। জীবাশ্ম জ্বালানি ব্যবহারের অসুবিধাগুলি হলো: 1. মোটর গাড়ি, বাস, ট্রাক প্রভৃতি থেকে নির্গত ধোঁয়ার মাধ্যমে পরিবেশে মিশেছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড প্রভৃতি বিষাক্ত গ্যাস, ফলে পরিবেশ দূষিত হচ্ছে। 2. এই দূষিত গ্যাস আমাদের শরীরে প্রবেশ করে নানা রোগের সৃষ্টি করেছে, যেমন মাথাধরা, শ্বাসকষ্ট, ফুসফুসে সংক্রমণ, চোখ জ্বালা প্রভৃতি। 3. যানবাহন ও শিল্পক্ষেত্রে এই জ্বালানি ব্যাপক ব্যবহারের ফলে বায়ুতে গ্রিনহাউস গ্যাসের মাত্রা বাড়ছে, ফলে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, সমুদ্রের জলতলের উচ্চতা বাড়ছে, মরুভূমি অঞ্চল বাড়ছে, বনভূমি ও জলাভূমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই নানাবিধ সমস্যা একদিন পৃথিবীর বুকে মানুষের অস্তিত্ব বিলুপ্ত করতে পারে। এটা বলেছে পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা লেখো। অথবা ওই প্রশ্নটা এইভাবে আসতে পারে, পরিবেশ বান্ধব শক্তির ব্যবহারের ভালো ফল সংক্ষেপে লেখো। পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা হলো পৃথিবীতে প্রচলিত শক্তির উৎস হিসাবে জীবাশ্ম জ্বালানির পরিমাণ ধীরে ধীরে কমেছে, তাই ক্রমবর্ধমান শক্তির চাহিদা পূরণের জন্য পরিবেশ বান্ধব শক্তি
শক্তি উৎসগুলির ব্যবহার বাড়াতে হবে। প্রশ্নটা বলেছে নবীকরণযোগ্য ও অনবীকরণযোগ্য শক্তির উৎস বলতে কি বোঝো? নবীকরণযোগ্য বা অপ্রচলিত শক্তির উৎস যে শক্তির উৎসগুলি বর্তমান সময়ে শক্তির চাহিদা পূরণের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত না হলেও আগামী দিনে মুখ্য শক্তি উৎপাদক ব্যবস্থা হয়ে উঠবে বলে মনে করা হয় তাদের অচিরাচরিত বা অপ্রচলিত শক্তি উৎস বলে। একাধিকবার শক্তি উৎপাদনের কাজে ব্যবহারযোগ্য হয় এদের নবীকরণযোগ্য উৎস বলা হয়ে থাকে। বায়ুপ্রবাহের শক্তি, সৌরশক্তি, জৈব শক্তি ইত্যাদি অপ্রচলিত শক্তির উৎস থেকে প্রাপ্ত শক্তি। এবার হচ্ছে অনবীকরণযোগ্য বা প্রচলিত শক্তির উৎস। আধুনিক সভ্যতায় দৈনন্দিন জীবনযাত্রা বা শিল্পগত চাহিদা মেটাতে প্রয়োজনীয় শক্তির অধিকাংশই কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, প্রবাহিত জলের শক্তি ইত্যাদি উৎস থেকে আরোহণ করা হয়। দীর্ঘদিন ধরে এ জাতীয় উৎসগুলি থেকে শক্তি সংগৃহীত হয়ে আসছে বলে এদের চিরাচরিত বা প্রচলিত শক্তি উৎস বলে অভিহিত করা হয়। শোনা বলেছে তাপবিদ্যুৎ কীভাবে উৎপন্ন হয়? দৈনন্দিন জীবনে তড়িৎ শক্তির কয়েকটি ব্যবহার লেখো। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসকে পুড়িয়ে যে তাপ পাওয়া যায় তার রূপান্তর ঘটিয়ে তাপবিদ্যুৎ উৎপন্ন করা যায়। 2 দৈনন্দিন জীবনে তড়িৎ শক্তির ব্যবহারগুলি হলো 1 আলো জ্বালাতে, 2 টিভি, টেপ রেকর্ডার, কম্পিউটার চালাতে, 3 ইলেকট্রিক ট্রেন, মেট্রো রেল, ট্রাম চালাতে, 4 কলকারখানা মেশিন চালাতে, 5 মাইক সেট বাজাতে, 6 পাম্প চালাতে তড়িৎ শক্তি ব্যবহৃত হয়। প্রশ্নটা বলেছে প্রচলিত অপ্রচলিত শক্তি কাকে বলে? প্রচলিত শক্তি পণ্য নির্ভর আধুনিক সভ্যতায় শক্তির চাহিদা মেটানোর প্রয়োজনে এই শক্তি ব্যবহৃত হয়, যেমন তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, জীবাশ্ম জ্বালানিজাত শক্তি ইত্যাদি। অপ্রচলিত শক্তি বর্তমানে বহুল ব্যবহৃত না হলেও এই শক্তি আগামী দিনে প্রচলিত শক্তির বিকল্প হিসেবে শক্তির চাহিদা মেটাতে মুখ্য ভূমিকা গ্রহণ করবে বলে মনে করা হয়, যেমন সৌরবিদ্যুৎ, বায়ুপ্রবাহের শক্তি, জৈব শক্তি ইত্যাদি। প্রশ্নটা বলেছে শক্তি সংকট কাকে বলে? শক্তি সংকট শিল্প সভ্যতার ক্রমবর্ধমান উন্নতি মানুষকে দাঁড় করিয়েছে এক ভয়াবহ সংকটের মুখোমুখি, যা হলো শক্তির আকাশছোঁয়া চাহিদা এবং তা মেটাতে আরোহণযোগ্য প্রাকৃতিক শক্তি সঞ্চয়ের ঘাটতির সমস্যা। ভূগর্ভে সঞ্চিত কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার দ্রুত ফুরিয়ে যাচ্ছে। সঞ্চিত শক্তি উৎসের পরিমাণ ধীরে ধীরে কমে যাওয়ার ফলে আগামী দিনে এদের সরবরাহ কমবে। এর ফলে এদের দ্রুত দাম বাড়বে এবং প্রচলিত পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনের খরচও বাড়বে। এরই অনিবার্য ফলশ্রুতি হিসাবে পৃথিবী সম্মুখীন হবে এক ভয়ানক পরিস্থিতির, যখন প্রকৃতিজাত জীবাশ্ম জ্বালানির নিঃস্বতা ও অপ্রাপ্যতার কারণে সভ্যতা থমকে যাওয়ার উপক্রম হবে। একেই বলা হয় শক্তি সংকট। প্রশ্নটা বলেছে সৌরশক্তি বলতে কি বোঝো? শক্তি সূর্যের অভ্যন্তরে নিরন্তর সংঘটিত তাপ নিউক্লিয় বিক্রিয়ায় উৎপন্ন বিপুল পরিমাণ শক্তির প্রায় 200 কোটি ভাগের 1 ভাগ প্রধানত তাপ ও আলোক শক্তিরূপে ভূপৃষ্ঠে পৌঁছয়। একেই সৌরশক্তি বলা হয়। প্রশ্নটা বলেছে সৌরশক্তিকে কাজে লাগিয়ে প্রস্তুত করা যায় এরূপ কয়েকটি যন্ত্রের নাম ও তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। সোলার লাইট। সোলার লাইটকে অনেক সময় সোলার ল্যাম্প বা সোলার লণ্ঠনও বলা হয়। এর মধ্যে এলইডি ল্যাম্প, সোলার প্যানেল, ব্যাটারি, চার্জ কন্ট্রোলার, ইনভার্টার থাকে। এলইডি ল্যাম্পটি ব্যাটারির সাহায্যে জ্বলে, যেখানে সোলার প্যানেলের সাহায্যে সৌরশক্তিকে ব্যবহার করে চার্জ দেওয়া হয়। এটি বাড়িতে ব্যবহৃত কেরোসিন লণ্ঠন বা মোমবাতির ব্যবহার কমিয়ে জীবাশ্ম জ্বালানি বাঁচায়। প্রাথমিকভাবে তাতে বেশি খরচ হলেও এটি অনেক দিন চলে এবং পরিবেশ দূষণ সৃষ্টি করে না। এটি বিশেষত দুর্গম পার্বত্য অঞ্চলগুলিতে রাস্তাঘাট আলোকিত করার কাজে বহুল ব্যবহৃত হয়ে থাকে। সোলার কুকার। সোলার কুকারে সৌরশক্তিকে ব্যবহার করে রান্না করা হয়। এই যন্ত্রে অপেক্ষাকৃত কম তাপে 100 ডিগ্রি সেলসিয়াস বা সামান্য বেশি রান্না হয় বলে রান্নার পুষ্টিমাত্রা বজায় থাকে। কোনো রকম জ্বালানি খরচ ও দূষণ ছাড়াই এই যন্ত্রটি অনেক দিন পর্যন্ত রান্নার কাজ করতে পারে। তবে এই যন্ত্রটির অসুবিধা হলো মেঘলা দিনে আলো না থাকায় যন্ত্রটি কাজ করে না। এই যন্ত্রের সাহায্যে ভাত, ডাল, চাপাটি প্রস্তুতি এমনকি মাছ ভাজার কাজও করা যায়। সোলার ডিস্টিলেটর। সোলার ডিস্টিলেটর সৌর তাপের সাহায্যে জলের বাষ্পীভবন ঘটিয়ে তাকে পুনরায় ঘনীভূত করে জল পরিশুদ্ধ করে। এই যন্ত্রের সাহায্যে সমুদ্রের নোনা জল থেকে পরিশুদ্ধ স্বাদু পানীয় জল পাওয়া যায়। সোলার ড্রায়ার। সোলার ড্রায়ার সৌরশক্তিকে কাজে লাগিয়ে তৈরি করা হয়। সঞ্চিত শস্যের অতিরিক্ত আর্দ্রতা অপসারণের জন্য সোলার ড্রায়ার ব্যবহার করা হয়। সোলার ড্রায়ারের সাহায্যে সৌরশক্তির তাপকে ব্যবহার করে
গরম হাওয়া উৎপন্ন করা হয়। এই গরম হাওয়া ব্যবহার করে কোনো নির্দিষ্ট কক্ষে রাখা শস্যের অতিরিক্ত আর্দ্রতা অপসারণ করা হয়, ফলে ফসল সংরক্ষণ করা খুব সহজ হয়। এবার হচ্ছে সোলার ওয়াটার হিটার। সৌরশক্তি চালিত এই উত্তাপক ব্যবস্থার সাহায্যে জল গরম করা হয়। উন্নত মানের হিটারগুলিতে উৎপন্ন তাপ ধরে রাখার ব্যবস্থাও থাকে, তাই প্রতিকূল পরিবেশে যেমন মেঘলা আবহাওয়ায় বা অসময়ে অর্থাৎ ভোরে বা রাত্রে গরম জল সরবরাহের ক্ষেত্রে এই যন্ত্রের ব্যবহার সুবিধাজনক। প্রশ্নটা বলেছে সৌরশক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। সুবিধা। সৌরশক্তি ব্যবহারের সুবিধাগুলি হলো: 1. এটি নবীকরণযোগ্য, দূষণহীন এবং এই শক্তি উৎপাদন ব্যবস্থার রক্ষণাবেক্ষণের খরচ অতি সামান্য। 2. সৌরশক্তি আবদ্ধকারী উপকরণ বা ব্যবস্থাগুলি ছোট জায়গাতে বসানো যায়। অসুবিধা। সৌরশক্তি ব্যবহারের প্রধান অসুবিধাগুলি হলো: 1. ভূপৃষ্ঠে আপতিত সূর্যালোকের পরিমাণ ধ্রুবক নয়। সংশ্লিষ্ট জায়গার অবস্থান, দিনের সময়, বছরের সময়, আবহাওয়ার অবস্থা ইত্যাদি বিষয়গুলির ওপর আপতিত সৌরশক্তির পরিমাণ প্রত্যক্ষভাবে নির্ভরশীল। 2. একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট মুহূর্তে লভ্য সৌরশক্তির পরিমাণ যথেষ্ট না হলে কার্যকারী হারে সৌরশক্তি সংগ্রহের জন্য বড় এলাকা বা পৃষ্ঠতলের প্রয়োজন হয়ে থাকে, যা সবসময় পাওয়া সম্ভব নয়। প্রশ্নটা বলেছে বায়ু প্রবাহের শক্তিকে কিভাবে কাজে লাগানো যায়। বায়ু শক্তি হলো একটি পরিবেশ বান্ধব শক্তি। বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। সাধারণত সমুদ্র তীরবর্তী অঞ্চলে যেখানে জোরে বায়ু প্রবাহ হয় সেখানে বায়ুকল বসানো হয়। বায়ুকলগুলিতে 3টি বা তার বেশি ব্লেডগুলি পরস্পরের সঙ্গে লম্বভাবে যুক্ত থাকে। ব্লেডগুলির গঠন প্রত্যেকটি ব্লেডের দৈর্ঘ্য বরাবর তলকে নির্দিষ্ট দিকে বাঁকানো থাকে। এমন হয় যে বায়ু প্রবাহিত হলে ব্লেডগুলি ঘুরতে থাকে। সেই সময় ব্লেডগুলির সঙ্গে যুক্ত টারবাইনও ঘোরে, ফলে টারবাইন থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। এই বিদ্যুৎ দিয়ে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র চালানো যায়। 2. বায়ু শক্তিকে কাজে লাগিয়ে গভীর কূপ থেকে জল তোলা হয়। 3. বায়ুর গতিশক্তিকে কাজে লাগিয়ে পূর্বে হাওয়া কল বা ওয়াইন্ড মিল এ কাঠ চেরাই করা হতো। 4. পালতোলা নৌকায় বায়ু প্রবাহের শক্তিকে কাজে লাগানো হয়। তারপর প্রশ্নটা বলেছে বায়ু প্রবাহের শক্তি ব্যবহার করলে কি কি সুবিধা হতে পারে। প্রশ্নের জন্য এই 3-এর 1-এর উত্তরটা লিখলে হবে। সুবিধা: মুখ্য উপাদান বায়ু, বিনা খরচে আহরণযোগ্য। 2. বায়ুকলের গঠন সরল, ছোট আকারের এবং প্রতিস্থাপন সহজ। 3. যে কোনো স্থানে এমনকি কৃষিক্ষেত্রেও বায়ুকল বসানো যায়। 4. কোনো দূষণ ঘটায় না এবং কোনো বজ্র পদার্থ উৎপন্ন হয় না। 5. একবার বসালে দীর্ঘদিন চলে। 6. বায়ুকল বসানো এবং রক্ষণাবেক্ষণ এর খরচ অপেক্ষাকৃত কম, তাই পদ্ধতিটি অধিক দক্ষতা সম্পন্ন। তারপরে প্রশ্নটা বলেছে বায়ু প্রবাহের শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ উৎপন্ন করার জন্য সমুদ্রের ধারে হাজার হাজার বায়ুকল লাগালে কি কি অসুবিধা হতে পারে। সমুদ্রের ধারে হাজার হাজার বায়ুকল লাগালে যেসব অসুবিধাগুলি হতে পারে সেগুলি হলো: 1. বায়ুকলগুলি ধাতব ব্লেড ও বিভিন্ন ধাতব অংশের সমন্বয়ে গঠিত, ফলে সমুদ্রের তীরের প্রবল বায়ুপ্রবাহ লবণাক্ত বায়ুর জন্য বায়ুকলের ধাতব অংশগুলিতে মরিচা ধরে ক্ষয় ও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, ফলে বায়ুবিদ্যুৎ উৎপাদন করা ব্যয়বহুল হয়ে ওঠে। 2. জলোচ্ছ্বাস, সুনামি, ভূমিকম্প ইত্যাদির ফলে ব্যবস্থাটি সহজে বিপর্যস্ত বা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। 3. বন্যপ্রাণীদের কাছে বায়ুকলগুলি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। পাখি এবং অন্যান্য খেচর প্রাণীরা বায়ুকলগুলির আঘাতে অনেক সময় আহত হয় বা মারা যায়। বায়ুকলগুলি মাটির নিচে অনেকটা গভীর পর্যন্ত পোতা থাকে, তাই মাটির নিচে বসবাসকারী জীবেদেরও খুব অসুবিধার সম্মুখীন হতে হয়, ফলে ওই অঞ্চলের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। 4. বায়ুকলের উপস্থিতি ও তার দ্বারা শব্দ দূষণের ফলে অনেক সামুদ্রিক সরীসৃপ, মাছ, পাখিরা আকৃষ্ট হয় বা দূরে চলে যায়, কিন্তু কিছু ক্ষেত্রে মৎস্য ব্যবসায় ব্যাপক ক্ষতি হয়। 5. বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে থাকা এই বায়ুকলের প্রকল্পের জন্য অনেক জমি লাগে। স্থানীয় বাসিন্দাদের শব্দদূষণ, দৃশ্যদূষণ, এমনকি বায়ুকলের মাথায় থাকা আলো ক্রমাগত অফ বা অন হওয়ার জন্য স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। পরের প্রশ্নটা বলেছে জৈব গ্যাস বা গোবর গ্যাস কি? জৈব শক্তি কাকে বলে? জৈব গ্যাস উদ্ভিদ ও প্রাণীদেহজাত বজ্র বা জীবভর অর্থাৎ বায়োমাস এর বিয়োজনে উৎপন্ন পরিবেশ বান্ধব জ্বালানিকে জৈব গ্যাস বা বায়োগ্যাস বা গোবর গ্যাস বলে। জৈব শক্তি
জৈব পদার্থগুলি বিশেষ পর্যায়ক্রমিক প্রক্রিয়ায় জীবাণুর দ্বারা বিয়োজিত হয়ে জৈব গ্যাস উৎপাদন করে, যার মধ্যে 60% মিথেন গ্যাস থাকে। এই মিথেন গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করে তাপশক্তি বা বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। এই শক্তিকেই জৈব শক্তি বলে। আপনারা বলেছে জৈব গ্যাস কিভাবে পাওয়া যায়। সাধারণত গোবর, মুরগির, পোলট্রি থেকে উৎপন্ন বর্জ্য, শাকসবজি এবং ফলের খোসা ও ছিবড়ে, কচুরিপানা, বিভিন্ন প্রাণী ও মানবদেহের মলমূত্রের অবাধ জারণ ঘটিয়ে জৈব গ্যাস উৎপাদন করা হয়। বায়োগ্যাসের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। এক, বর্জ্য পদার্থ থেকে শক্তি আহরণ নীতিগত দিক থেকে একটি সুবিধাজনক পদ্ধতি, কারণ সারা বিশ্ব জুড়েই এই প্রক্রিয়ায় কাঁচামাল অর্থাৎ বর্জ্য পদার্থের সরবরাহ যথেষ্ট পরিমাণ রয়েছে। গ্যাসে মিথেনের শর্করার উপস্থিতি প্রায় 50 থেকে 70%। এর তাপন মূল্যও তাই পরিচিত জীবাশ্ম জ্বালানির কাঠ, কয়লা ইত্যাদি অপেক্ষা যথেষ্টই বেশি। রান্নাবান্নার প্রয়োজনে আলো উৎপাদনের কাজে এটি স্বাভাবিকভাবে একটি নিরাপদ জ্বালানি। 3, বায়োগ্যাস উৎপাদন প্রক্রিয়ায় উৎপন্ন উপজাত পদার্থ গোবর ও জলের মিশ্রণ বা স্লারি মানের সার হিসাবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। 4, বায়োগ্যাস ধোঁয়াবিহীনভাবে জ্বলে, সুতরাং পরিবেশ দূষক নয়, সম্পূর্ণ দাহ্য বলে এটি নির্মল বা পরিবেশ বান্ধব জ্বালানি হিসাবে বিবেচিত হয়ে থাকে। অসুবিধা, ব্যাপক অর্থে বিচার করলে বায়োগ্যাসকে জীবাশ্ম জ্বালানির তুলনায় অধিকতর পরিবেশ বান্ধব বলা যুক্তিযুক্ত নয়, কারণ দহনের মাধ্যমে বায়ুমণ্ডলে কার্বন ফিরিয়ে দেয়। বায়োগ্যাসের দহনে উৎপন্ন CO2 অন্যতম প্রধান গ্রিনহাউস গ্যাস হওয়ায় চূড়ান্ত বিবেচনায় এটি আর পরিবেশ বান্ধব নির্বন জ্বালানি থাকে না। প্রশ্নটা বলেছে কি কি উপায়ে তুমি শক্তির অপব্যবহার কমাতে পারো। লিখিত ব্যবস্থা বা পদক্ষেপগুলি গ্রহণ করে শক্তির অপব্যবহার কমানো সম্ভব। 1, দৈনন্দিন জীবনে বিদ্যুৎ বা অন্যান্য শক্তির যাতে অপচয় না ঘটে, যেমন ফাঁকা ঘরে বৈদ্যুতিক পাখা, টেলিভিশন, কম্পিউটার ইত্যাদি না চলে তা নজর রাখা। 2, শক্তির পরিমিত বা যথাযথ ব্যবহার, অর্থাৎ যেখানে একান্ত প্রয়োজন সেখানেই যেন শক্তির ব্যবহার হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। 3, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে শক্তির অপব্যবহার অনেক অংশে কমানো যায়। প্রশ্নটা বলেছে বায়োফুয়েল কাকে বলে, এর ব্যবহার লেখো। ফুয়েল কাঠ, কৃষি বর্জ্য, গোবর ইত্যাদি জ্বালানি রূপে ব্যবহৃত হয়, এদের বায়োফুয়েল বলে। বায়োফুয়েলের ব্যবহারগুলি হলো: 1, কাঠকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। 2, গোবর থেকে তৈরি ঘুঁটে পোড়ালে তাপ উৎপন্ন হয়, এই তাপকে কাজে লাগিয়ে গ্রামাঞ্চলে রান্না করা হয়। 3, বায়োডিজেল যানবাহন চালানোর কাজে বিকল্প জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। এগুলো তোমাদের ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার এই অধ্যায়টা থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের সাজেশান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও। এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলিউশনের PDF এবং অন্যান্য সাজেশনের ফ্রি PDFগুলো ফ্রিতে চটজলদি কালেকশান করে নেওয়ার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।